অনেক বেলা হয়েছে। হ্যাঁ, মামুনি আজকে ঘুম থেকে দেখে অনেক রেগে কাজে চলে গিয়েছে। আমার ঘুমটাও সকাল হলে ছাড়তেই চায় না। একে মায়ের কোলে শুয়ে আছে, কিন্তু মা তো এত বেলা করে কখনো শুয়ে থাকে না। আজ আবার মা কাজেও যায়নি, মায়ের কিছু হয়নি তো? মা, ও মা, মা, ছেড়ে দাও মা, শুনতে পাচ্ছো? ছেড়ে দাও। টুকি এভাবে তার মা টুনিকে ডাকতে থাকে। কিছুক্ষণ ডাকাডাকির পর টুনি অনেক কষ্টে চোখ মেলে। মা, তুমি কি হয়েছে মা? ছেড়ে দিচ্ছিলে না কেন? হ্যাঁ, মারে, আমার শরীরটা ভালো লাগছে না, আমি বিছানা থেকে উঠতে পারছি না। আহ, কিছু ভালো লাগছে না। হাই সর্বনাশ! মা, তুমি তো অনেক অসুস্থ, তোমাকে তো ভালো একটা ডাক্তার দেখাতে হবে। না রে মা, আমাকে ডাক্তার দেখাতে হবে না, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাব। তুই চিন্তা করিস না রে মা। মা, কেউ অসুস্থ হলে নিজে ঠিক হয় না, তাকে ডাক্তার ঠিক করে দেয়। আমি ডাক্তারকে নিয়ে আসি। না রে মা, না, ডাক্তারের কথা রাখ। তুই তুই বরং আমার একটা কাজ করে দে। ও কি কাজ মা? বলো। তুই তোর ময়ূরী মাসির বাড়িতে গিয়ে একটু বলে আয় তো, যে আমি অনেক অসুস্থ, আজকে কাজে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি গিয়ে বলছি। এই বলে টুকি টুনির কথা মতো ময়ূরীর বাড়ির দিকে চলতে থাকে। কিছু দূর যেতেই পথে পারুলের সাথে টুকির দেখা হয়ে যায়। এই তো কে, ওদিকে কোথায় যাচ্ছিস? এদিকে আয়, দুজনে মিলে খেলি। নাই যে পারুল, আমি তো আজ খেলবো না, আমার মা অনেক অসুস্থ। আজ আমি আমার মায়ের কাছে থাকবো, তুই খেলবি, আমি চললাম। টুকি সেখান থেকে ময়ূরীর বাড়িতে আসে, আর ময়ূরী টুকিকে দেখে বলতে থাকে, এই তোর মা কোথায় রে? এখনো কাজে আসছে না কেন তোর মা? মাসি, মা না অনেক অসুস্থ, বিছানা থেকে উঠতেই পারছে না জানো, তাই মা আজকে কাজে আসবে না। তোর মায়ের কাজ না করার বাহানা, তাই না? আর ভালো লাগছে না, একদিন তুই অসুস্থ আরেকদিন তোর মা অসুস্থ। তোর মা এত তামাশা জানে তা বলার বাইরে, কোন দিন যে তোর মাকে কাজ থেকে বের করে দেই। মাসি, দেখো না, মা সুস্থ হলেই কাজে আসবে। হয়েছে হয়েছে, আর মায়ের হয়ে সাফাই গাইতে হবে না, কাল যেন তোর মা কাজে আসে এই বলে দিলাম, যত সব। এভাবেই 3 দিন কেটে যায়। অসুস্থতা টুনি সুস্থ হওয়ার পরিবর্তে আরো অসুস্থ হয়ে ওঠে। আর সহ্য হচ্ছে না। আহ, বিধাতা, সাহায্য করো, আমাকে সুস্থ করে দাও। আই টুনি, টুনি, আই টুনি, কোথায় রে? কোথায় তুই টুনি? দিদি, তুমি এসেছো? হ্যাঁ এসেছি। আজ কতদিন হলো তুই কাজে যাস না, তাই তোকে আমি কাজ থেকে বাদ দিয়ে আরেকজন কাজের পাখি রেখেছি। দিদি, এটা তুমি কি করেছো? অনেক কষ্টে কাজটা জোগাড় করেছিলাম দিদি, এমনটা করো না, কাজটা আমার অনেক দরকার। তুমি আমাকে কাজ থেকে বের করে দিলে আমি আমার মেয়েকে নিয়ে না খেতে পেরে মরে যাব। দয়া করো দিদি, দয়া করো। কোনো দয়াটা করতে পারবো না, কাজ থেকে বের করে দিয়েছি, সুস্থ হওয়ার পর আর কাজে আসবি না এই বলে দিলাম। ময়ূরী এসব বলে সেখান থেকে চলে যায়। টুনি পিছন থেকে ময়ূরীকে ডাকতে থাকে, দিদি, আমার কথাটা শুনে যাও। দিদি, দয়া করো দিদি, দয়া করো। হে বিধাতা, তুমি আমাকে কোন বিপদে ফেললে, আমাকে কেন অসুস্থ বানালে? এবার সুস্থ হয়ে আমি কি করব, কিভাবে এই সংসার চালাবো? এত দুঃখের চেয়ে তুমি আমাকে তুলে নিয়ে যাও। মা, কেঁদো না মা, আরো বেশি অসুস্থ হয়ে যাবে তুমি। শান্ত হও মা, শান্ত হও। টুকি টুনিকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু টুনি দুঃখে শান্ত হওয়ার পরিবর্তে কান্না করতেই থাকে। এক পর্যায়ে কাজ হারানোর শোকে কাঁদতে কাঁদতে টুনি আরো বেশি অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, তুমি তো আরো বেশি অসুস্থ হয়ে গেলে, এবার তোমাকে ডাক্তার দেখাতেই হবে। না রে মা, দেখানো লাগবে না, ডাক্তার দেখাতে যে অনেক টাকার দরকার। আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না, আমি এক্ষুনি যাব আর ডাক্তারকে নিয়ে চলে আসবো। এই আমি চললাম। ডাক্তার আঙ্কেল, আমার মায়ের কি হয়েছে? আমার মা ঠিক হয়ে যাবে তো? তোর
মায়ের তেমন বড় কোনো সমস্যা হয়নি। আমি ঔষধ লিখে দিচ্ছি। এই ঔষধগুলো বনের বাজারে পাওয়া যাবে না, ঔষধগুলো শহর থেকে আনতে হবে। ঔষধ এনে খুব তাড়াতাড়ি তোর মাকে যদি না খাওয়াতে পারিস তাহলে তোর মায়ের অনেক বড় সমস্যা হয়ে যাবে, বুঝেছিস? হ্যাঁ ডাক্তার আঙ্কেল, বুঝেছি। এতগুলো ওষুধ আনতে তো অনেক টাকা দরকার। এত টাকা আমি কোথায় পাবো? হ্যাঁ, পেয়েছি। মাত্র একটা মাছের ব্যাংকে টাকা জমাতো। আমি বরং ওই মাছের ব্যাংক ভেঙে যা টাকা পাবো তা দিয়ে মায়ের ওষুধ কিনে আনবো। এই নদীর ওপারেই তো শহর। এখন শুধু নদী পার হওয়ার পালা। ওই যে দুটো নৌকা দেখা যাচ্ছে। যাই, কি একটাতে উঠে পড়ি। কালু কাকা, কালু কাকা, আমাকে নদীর ওই পারে পৌঁছে দিবে? আমি শহরে যাব। না না, আমি এখন ওই পারে যাব না। আর গেলেও তোরা যা গরিব, আর তাছাড়া তোকে নিয়ে ওই পারে গেলে তুই ভাড়ার টাকা কিভাবে দিবি? আমার কাছে টাকা আছে কাকা, নিয়ে চলো। যত ভাড়া চাইবে ততই দিব। না, বললাম না আমি তোকে নিয়ে যাব না, এখান থেকে ভাগ। কালু টুকিকে তাড়িয়ে দেয়। টুকি কবুতরের সামনে চলে আসে আর কালুর মতো কবুতরকেও অনেক অনুরোধ করে নদী পার করে দিতে। টুকির অনুরোধ শুনে কবুতর বলে, আচ্ছা ঠিক আছে, উঠে বস, তবে পুরো ভাড়া দিতে হবে। আচ্ছা ঠিক আছে কাকা। টুকি কবুতরের নৌকায় উঠে বসে। কবুতর নৌকা চালাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই নৌকা নদীর অন্য পারে এসে পৌঁছায়। টুকি নৌকার ভাড়া মিটিয়ে দ্রুত শহরের দিকে চলতে থাকে। এভাবেই দেখতে দেখতে দিন গড়িয়ে রাত নেমে আসে। টুনি শহর থেকে ওর মায়ের জন্য ঔষধ নিয়ে নদীর পাড়ে চলে আসে আর চারদিক তাকিয়ে বলতে থাকে, একে চারদিকে এত অন্ধকার কেন? হায় হায়, চারদিকে তো রাত নেমে এসেছে। মায়ের ওষুধ কিনতে কিনতে কিছুই বুঝতে পারিনি। এবার আমি বাড়িতে যাব কি করে? ঘাটে তো একটা নৌকাও নেই। আর ওদিকে ওদিকে মাকে সেই সকালে রেখে এসেছি। জানি না মায়ের এখন কি অবস্থা। আমি কোথায় ফেসে গেলাম? কেউ কেউ আমাকে সাহায্য করো। বিধাতা, আমার ভয় করছে। মা, হে বিধাতা, যাদের বাবা নেই, কোনো বড় ভাই বোন নেই, যাদের মাকে অসুস্থ করে দিও না। টুকি সেখানে কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই নদীতে একটা ঘাসের নৌকায় ঘুমটা দেয়া ডাইনি পাড়ে আসে আর বলে, এই ছোট পাখির ছানা, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? তুই বুঝি নদী পার হতে চাস? হ্যাঁ হ্যাঁ, আমি নদী পার হতে চাই। আমাকে একটু নদী পার করে দিবে? হ্যাঁ, অবশ্যই দিব। আমি তো তোকে নদী পার করে দিতেই এখানে এসেছি। আয়, আমার ঘাসের নৌকায় এসে বস। তোর মা বুঝি খুব অসুস্থ রে? তুমি কিভাবে বুঝলে আমার মা অসুস্থ? তুই যখন কাঁদছিলি আমি তখন শুনেছি। আচ্ছা, তোর মায়ের জন্য ঔষধ নিয়েছিস তো? ওই ঔষধ খেয়ে কি তোর মা সুস্থ হবে? টাকার অভাবে মায়ের জন্য সব ওষুধ নিতে পারিনি। সামান্য কয়েকটা ওষুধ নিয়েছি। জানি না মায়েতে সুস্থ হবে কিনা। কেন যে আমরা গরিব হয়ে গেলাম। গরিবদের বিধাতা অনেক বিপদ দেয়, আবার গরিবদেরকে কেউ সাহায্য করে না। আহারে, কাঁদিস না, আমি তোকে সাহায্য করব। তুমি আমাকে কি করে সাহায্য করবে? আর কে তুমি? তুমি কি তো আমি চিনিও না মাসি। তোমার ঘুমটা তো একটু সাজাও না দেখি তোমাকে। তুই আমাকে দেখেই ঠিক থাকতে পারবি না রে। তার চেয়ে ভালো আমার পরিচয় মুখে মুখে শোন। আমি হলাম ডাইনি। অনেক বছর আগে অসুস্থ হয়ে টাকার অভাবে বিনা চিকিৎসার কারণে মারা যাই। তোর মতো আমার একটা মেয়ে ছিল। আমি অসুস্থ হওয়ার পরও তোর মতো উঠে পড়ে লেগেছিল আমাকে সুস্থ করার জন্য। কিন্তু আমি সুস্থ না হয়ে মারা যাই। আর আমি মারা যাওয়ার কয়েকদিন পর আমার মেয়েটাও মারা যায়। আমি তোর কান্না শুনে তোকে সাহায্য করতে চলে এসেছি, যাতে আমার মতো পরিস্থিতিতে তোকে আর পড়তে না হয়। এই বলে ডাইনি জাদু করে টুকির সামনে একটা স্বর্ণমুদ্রার থলে প্রকট করে। এই স্বর্ণমুদ্রাগুলো তোদের, যা এগুলো নিয়ে বাড়িতে চলে যা। আর দুই মা মেয়ে মিলে সুখেই দিন কাটা। আর হ্যাঁ শোন, কোনো দরকার পড়লে রাতের আধারে নদীর পাড়ে এসে আমার ঘাসের নৌকাকে ডাকিস, কেমন? আচ্ছা ঠিক আছে ডাইনি মাসি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য। হয়েছে মা, এবার গিয়ে তোর মার সেবা যত্ন কর।
ডাইনির কথায় টুকি আর দেরি না করে বাড়ির দিকে চলতে থাকে। এদিকে ডাইনি তার ঘাসের নৌকা নিয়ে অদৃশ্য হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই টুকি বাড়িতে আসে আর টুনিকে সব খুলে বলে। তারপর টুনিকে ঔষধ খাইয়ে দেয়। এভাবেই কয়েকদিন কেটে যায়। টুনি টুকির সেবা যত্নে বেশ সুস্থ হয়ে ওঠে আর দুই মা মেয়ে মিলে বেশ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এটি এক শান্তময় বনের গল্প, যেখানে পাখিরা শুধু আকাশে উড়ে না, বরং মানুষের মতো সংসারও পাতে। কেউ বা মাছ ধরে নিজেদের সংসার চালাতো, কেউ বা নৌকা চালিয়ে। এভাবেই তাদের দিন কাটছিল অনাবিল সুখে। আরে বাহ, আপেলটা বেশ মিষ্টি ছিল খেতে। আরো খাবো আমি এখানে বসে বসে। কি গো টিয়ে দিদি, পাগল হলে নাকি? হ্যাঁ, এভাবে গাছের ডালে বসে একা একা হাসছো কেন শুনি? এই রে, এই টুনি আসার সময় পেল না। যাই হোক, ওকে বলা যাবে না যে গাছের আপেল খেতে অনেক মিষ্টি। এই গাছের আপেলগুলো আমি খাবো। কি হলো টিয়ে দিদি, কিছু বলছো না যে? না না টুনি, তেমন কিছু না। ওই এমনি আর কি। আরে ছাড় তো এসব কথা টুনি। ওই দেখ, কালো নৌকা চালাচ্ছে। চল চল, নৌকায় উঠে দুজনে। আচ্ছা ঠিক আছে টিয়ে দিদি, চলো। কতদিন থেকে যে নৌকায় ওঠা হয় না। কালু দাদা, ও কালু দাদা, একটু তীরে এসে আমাদেরকেও নিয়ে যাও। আমরা দুজন আজ নৌকা ভ্রমণ করব। এদিকে এসো তো। হ্যাঁ রে, আসছি, একটু অপেক্ষা কর। এ কথা বলে কালু তার নৌকা ঘুরিয়ে আবার নদীর তীরে যেতে থাকে। তুই একটা মিথ্যেবাদী পড়ি। তুই তোর কথা রাখিসনি। আমি আজ সব শেষ করে দেব, সব। শান্ত হ ডাইনি, বলছি এর পেছনে আমার কোনো হাত নেই। তোর কন্যাকে পরিমাতা ভস্য করেছি আমি, না বুঝলি? তাই আমার উপর রাগ দেখিয়ে কোনো লাভ নেই। না না না, আমি মানবো না। তুই তুই তো বলেছিলি যদি আমি এই বনের কোনো ক্ষতি না করি তাহলে তুই আমার কন্যাকে মুক্ত করে দিবি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু কোনো কিন্তু না। আমি আমার কথা রাখলেও তুই রাখিসনি। এবার তুই নিজের চোখে এই বনের ধ্বংসলীলা দেখবি। নানা ডাইনি, তুই এমনটা করলে ভালো হবে না বলছি। নিজের বিপদ নিজে ডেকে আনিস না। টুনি, ও টুনি, কোথায় গেলে? কি ব্যাপার, বাড়িতে নেই নাকি? যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি মাছ ধরতে চলে যাই। টুনিকে না পেয়ে টোনা আর এক মুহূর্ত দেরি না করে মাছ ধরতে চলে যায়। আর এদিকে টুনিও টিয়ে বেশ আনন্দেই নৌকা ভ্রমণ করতে থাকে। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার টাকাটা দিবে না বুঝি? হ্যাঁ, কি টাকা? কিন্তু কিসের টাকা চাইছো কালু দাদা? এমা, দুজনে এতক্ষণ আমার নৌকায় ঘুরলে তার পারিশ্রমিক দিবে না বুঝি তোমরা দুজনে? এই রে, এই কথা তো ভুলে গিয়েছিলাম। আচ্ছা শোন কালু, এখন তো আমাদের কাছে টাকা নেই। তোকে না হয় পরে এক সময় দিয়ে যাব, কেমন? ঠিক আছে, তাতেও হবে। আরে টুনি, তুমি এখানে? আর আমি তোমাকে বাড়িতে খুঁজলাম কতক্ষণ। কেন টোনা, কোনো দরকার নাকি? এখন বলো। না না, তেমন কোনো প্রয়োজন নেই। তুমি এখন বাড়ি যাও, আর আমি মাছ ধরে বাজারে বিক্রি করে সন্ধ্যার দিকে ফিরবো। এরপর টনিও টিয়ে সেখান থেকে বাড়ি চলে গেল। কিরে টোনা, কিছু না বলে যে নৌকায় উঠে বসলি? মাছ নদীতে নিয়ে চলো, আজ মাছ নদীতে মাছ ধরবো, আর শেষে আমাকে নৌকার বিনিময়ে সবচেয়ে বড় মাছটা তোমায় দিব, কেমন? কালু বড় মাছের আশায় টোনার কথায় রাজি হয়ে তাকে নিয়ে মাছ নদীতে চলে যায়। এই বনে যত নদী নালা খাল বিল আছে সব পাথর হয়ে যা। আর যারা পানির আশায় সেই নদী নালা স্পর্শ করবে তারা যেন অচল হয়ে পড়ে। আমি এই বনের সবাইকে পানির অভাবে মারবো। সবাই আমার সামনে পানির অভাবে ছটফট করবে, হাহাকার করবে। আরে টোনা, দেখ দেখ এসব কি হচ্ছে। দেখ, পানিগুলো ধীরে ধীরে পাথরে পরিণত হচ্ছে। আসলেই তো, এমন অদ্ভুত কাণ্ড তো আগে কখনো হয়নি বনে। বিষয়টা খুবই সন্দেহজনক। দাঁড়াও, আমি দেখছি কালু দাদা। আরে, আমি তো আমার পা নাড়াতেই পারছি না। এসব কি হচ্ছে আমাদের সাথে?
টোনা, তুই না আমার সাথেই তোর পাও যে এই নদীর পানির মতো পাথর হয়ে গেছে। এখন কি হবে বলতো? কালু দাদা, তুমি উড়ে গিয়ে টুনিকে খবরটা দাও। এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে আমার খুবই কষ্ট হচ্ছে। দেরি করো না, যাও, এক্ষুনি যাও। টোনার এমন দশা দেখে কালু ভীষণ ভয় পেয়ে যায় আর ছুটে গিয়ে টুনিকে সব কথা জানালে টুনিও চিন্তায় মরিয়া হয়ে টোনার কাছে ছুটে আসে আর ভুল করে পাথর হয়ে যাওয়া নদীতে পা দিলে তারও ঠিক টোনার মতো অবস্থা হয়ে যায়। হায় হায় টুনি, তুমি কি করলে? তোমাকে ডেকে আনলাম নিজের মুক্তির আশায়, আর তুমি কি না আমার মতো এই ফাঁদে পা দিলে? আমি চিন্তায় সব ভুলে গেছিলাম টোনা, কিন্তু এখন কি হবে? কালু, তুমি এখানে? জানো, বনে এক ফোঁটা পানিও পাওয়া যাচ্ছে না, সব পানি পাথর হয়ে গেছে। সেটা তো জানি কাকুলি, আর এদিকে টোনা টুনিও বিপদে পড়ে গেছে। এখন আমাদেরকে কিছু একটা ভাবতে হবে, কিন্তু কি করি? সেটাই তো, আমরা হুট করে কি ভাববো আর কি বা করবো কালু? এটা তো কোনো সাধারণ সমস্যা নয়। এভাবে কালু কাকুলি চিন্তা করতে থাকে যে তারা কি করবে। যেই টোনাটুনি সব সময় বিপদ থেকে বনকে রক্ষা করত, আজ সেই টোনাটুনি বিপদে। সর্বনাশ, ডাইনি এটুকু সময়ে এত কিছু করে ফেলেছে। কি ডাইনি এসব করেছে বনপরি? হ্যাঁ, ও আমার উপর রেগে গিয়ে এসব করেছে। তাহলে এখন উপায় কি? আমরা কিভাবে এই বিপদ থেকে মুক্ত হব বনপরি? আমাদের উপায় বলে দিন। উপায় তো একটা আছে, শোনো কালু কাকুলি। এই বনের সবকিছু স্বাভাবিক করার জন্য এবং ডাইনিকে শেষ করার জন্য তোমাদের 7 রঙের গোলাপ আনতে হবে। 7 রঙের গোলাপ দিয়ে তৈরি বিশেষ তরলে পারবে সবকিছু ঠিক করতে, বুঝলে? কিন্তু এই 7 রঙের গোলাপ আমরা আনবো কোথা থেকে পড়ি, সেটা তো বলে দিবে। শোনো, 7 রঙের গোলাপ এই বনে আছে। আমি বলেছি শুধু 7 রঙের গোলাপ লাগবে, এটা তো বলিনি যে জাদুই গোলাপ লাগবে। যাও, আর দেরি না করে বন থেকে খুঁজে খুঁজে 7 রঙের গোলাপ নিয়ে এসো। যদি বেশি দেরি করো তবে টোনাটুনি সম্পূর্ণ পাথর হয়ে যাবে। না না, আমরা তা হতে দিব না। আমরা এক্ষুনি বন থেকে খুঁজে 7 রঙের গোলাপ নিয়ে আসছি। তুমি এখানে অপেক্ষা করো পরি। এ কথা বলে কালু কাকুলি বনের দিকে ছুটে যায়। কালু বনের উত্তরে গেলে কাকুলি যায় বনের দক্ষিণে। ওই তো লাল গোলাপ, তার পাশে হলুদ গোলাপও রয়েছে। তাড়াতাড়ি ছিঁড়ে নেই। 2 রঙের গোলাপ তো পেলাম, এখনো আরো 5 রঙের গোলাপ দরকার। কে জানে কাকুলি কোনো গোলাপ পেলো কিনা। আরে বাহ, এখানে তো দেখছি একটা দুটো না, পুরো 3টি রঙের গোলাপ বাগান। তাড়াতাড়ি ছিঁড়ে নিয়ে যাই, পরি তো বলেছে বেশি সময় নেই হাতে। এভাবে কালু কাকুলি একে একে 7 রঙের গোলাপ সংগ্রহ করে সোজা পরীর কাছে চলে যায় এবং তার হাতে তুলে দিলে সে সেই 7 রঙের গোলাপ দিয়ে একটা বিশেষ তরল বানায়। ব্যাস, হয়ে গেছে। এখন শুধু এর 2 ফোঁটা এই পাথর হয়ে যাওয়া নদীতে ফেলতে হবে, তাহলে এই পাথর আবার ধীরে ধীরে পানিতে পরিণত হবে। কি সত্যি? তাহলে আর দেরি না করে এক্ষুনি কাজটা করুন পরি, আর টোনাটুনিকে ঠিক করে দিন। ঠিক আছে কাকুলি, আমি এক্ষুনি সব আগের মতো স্বাভাবিক করে দিচ্ছি, তুমি চিন্তা করো না। এ কথা বলে বনপরি 7 রঙের গোলাপ দিয়ে তৈরি বিশেষ তরলের 2 ফোঁটা সেই পাথর হয়ে যাওয়া নদীতে দিলে ধীরে ধীরে সেই নদী আবারও আগের মতো স্বাভাবিক হয়ে যায় এবং এতে করে টোনাটুনিও ঠিক হয়ে যায়। কালু, সত্যি বলছি, তোমরা না থাকলে যে কি হতো। তোমাদের অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। হ্যাঁ কাকুলি দিদি, সত্যি তোমরা অনেক ভালো। আরে না টোনা, এটা তো আমাদের কর্তব্য। আর এই বনের কেউ বিপদে পড়লে তোরা সাহায্য করিস, আর তোদের বিপদে আমরা সাহায্য করব না, তা কি করে হয় বল? একে আমি তো সব পাথর বানিয়ে দিয়েছিলাম, তাহলে সব ঠিক করলো কে? ও, তাহলে তুই চলে এসেছিস ডাইনি, এসব আমি করেছি। আর এবার তোরও একটা ব্যবস্থা করব। তুই আমার উপর রেগে গিয়ে অনেক বড় ভুল কাজ করেছিস। তোর এই বনের ক্ষতি করাটা একদম উচিত হয়নি, বুঝলি? আমি যা করেছি বেশ করেছি, আর তুই আমার কোনো কিছুই করতে পারবি না। ডাইনির এমন অহংকারী কথা শুনে পরি ভীষণ রেগে যায় এবং কোনো কিছু না ভেবে তার হাতে থাকা বিশেষ তরল ডাইনির দিকে ছিটাতে থাকলে তার শক্তি ও পবিত্রতা ডাইনি সহ্য করতে না পেরে ভস্ম হয়ে যায়।
তো বন্ধুরা, দেখলে তো একতা ও সাহস থাকলে যে কোনো কঠিন বিপদ থেকেও মুক্তি পাওয়া যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।